প্রাণপ্রিয় বাবাকে দেখে শীতল হতভম্ব চোখে তাকিয়ে রইল। বাবার কি হলো? এভাবে শুয়ে আছে কেন? 3 দিন আগে না ফোনে কথা হলো? কত কি বলে তাকে বুঝালো, দ্রুত বাড়ি আসার প্রতিশ্রুতি দিল। তাহলে এসব কি? সে বিড়বিড় করে বলল, চিটিং হচ্ছে বাবা, এটা কিন্তু কথা ছিল না। কথা বলে একটু কাছে ঝুঁকিয়ে বাবার গাল ধরেই ভেজা অনুভব করল। চোখের সামনে এনে দেখে রক্ত, মাথা থেকে চুইয়ে চুইয়ে কান বেয়ে রক্ত আসছে। রক্ত কেন? কোথায় ব্যথা পেয়েছে বাবা? ভাইয়ের রক্তের দাগও তো মোছেনি, এর মধ্যে বাবাও। আর প্রাণপ্রিয় বাবা না কিছুদিন আগে মিশনে গিয়েছিল? যাওয়ার আগে তাকে কথা দিয়েছিল যেভাবে যাচ্ছে সেভাবেই ফিরে আসবে। 3 দিন আগেও কথা দিল, দেশ ফেরা মাত্রই তার কাছে যাবে, সব সমস্যার সমাধান করে দিবেন। বাবা সব সময় তার পাশে আছে। তবে কি বাবা মিথ্যে বলেছিল? কিন্তু বাবা তো কখনোই মিথ্যে বলে না। সে আর ভাবতে পারল না। আস্তে করে বাবার বুকে মাথা রাখতে গিয়ে টের পেল শক্ত কিছু সাদা ব্যান্ডেজ দিয়ে বাঁধা তার বাবার বুক। ব্যান্ডেজের অতলে রক্ত ভেসে উঠছে। না জানি কত ব্যথা পেয়েছে। সে আর সহ্য করতে পারল না। বাবার হাত আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। কি করুণ সেই সুর! তার কান্নার শব্দে চারপাশটা আরো ভারী হয়ে উঠল। শারাফাত চৌধুরী দৌড়ে এসে শীতলকে বুকে জড়িয়ে নিলেন ঠিকই, কিন্তু এক শব্দ ব্যয় করে কিছু বলতে পারলেন না। বাবা মা যাওয়ার পর 3 ভাই বোনের অনেক কষ্টে নিজেদের পরিবারকে সামলে রেখেছিলেন। দূরে থাকলেও ওনার সম্পর্ক আগের মতোই ছিল। শাহাদাত চৌধুরী 2 সন্তানের বাবা, তবুও এখনও আগের মতোই ওনাকে মান্য করে। একবার যদি মুখ ফুটে বলেন, শাহাদাত এটা করলে কেমন হয়, ওনার বলতে দেরি, সে কাজ করতে দেরি হয় না। শীতলকে বুকে আগলে উনিও চোখের পানি ছেড়ে দিলেন। চাকরির কারণে শীতল স্বর্ণ কখনোই বাবাকে কাছে পায়নি। স্বর্ণ বুঝতার, কিন্তু শীতল বরাবরই বাবা পাগল। মাঝে মধ্যে আবদার করে বসে বাড়ি আসার জন্য, কিন্তু চাইলেই তো যাওয়া যায় না। আবার মেয়ের কান্নাও সহ্য করতে পারেন না। তখন ওনাকে ফোন করে বলেন, ভাই আমার পাগলি মেয়েটা কাঁদছে। এইটুকু বলে চুপ করে যেতেন। তখন উনি নিজেই বুঝে নিতেন ওনাকে কিছু একটা করতে হবে। সেই অনুযায়ী বাড়ির সবাইকে নিয়ে হয় ঘুরতে বের হতেন, নয়তো বাড়িতেই কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন। আবার 3 মাস হয়ে গেলে যখন বলতেন, কতদিন হলো বাড়ি আসবে না, ওনার কথা শুনে শাহাদাত চৌধুরী মলিন হাসতেন। উনিও বুঝে নিতেন ভাই দায়িত্বের কাঁধে বন্দী, আর এই দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন মিশনে। আর ওনার মিশনে যাওয়া নিয়ে আপত্তি করার কোনো যুক্তি ছিল না, কারণ শাহাদাত চৌধুরী শুনতেনও না। মিশনে যাওয়া নিয়ে যদি কিছু বলতে হয়, তাহলে বলা বাহুল্য বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আর এই স্বাধীনতাকে রক্ষা করতে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সেনাবাহিনীর বীর সৈন্যরা। শুধু যে দেশের সীমানা তা নয়, জাতিসংঘ যখন কোনো দেশের শান্তি ফেরাতে রক্ষাকারী চায়, তখন বাংলাদেশের সেনাবাহিনী বুক ভরা সাহস নিয়ে সবার আগে এগিয়ে যায়, সর্বদা প্রস্তুত থাকে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে রক্ষা করি, ঠিক এই সংলাপে। আর শাহাদাত চৌধুরী ছিলেন বরাবরই দক্ষ ও সাহসী একজন অফিসার, যার কারণে মালির মতো দুর্গম এবং ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। প্রায় 21 দিন আগে 120 থেকে 115 জন সৈনিক নিয়ে তিনি রওনা দিয়েছিলেন মালির উদ্দেশ্যে। মালি হলো আফ্রিকার একটি দেশ। এটি সাহারা মরুভূমির বিশাল অংশ জুড়ে অবস্থিত। তবে অনেক বছর ধরে ভয়াবহ গৃহযুদ্ধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের অত্যাচারে জর্জরিত সেখানকার মানুষ। সেখানে শান্তি বলতে কিছুই নেই, বরং বাতাসের চেয়ে বারুদের গন্ধ বেশি পাওয়া যায়। সাহারার উত্তপ্ত বালু যেমন শরীরের চামড়া পুড়িয়ে দেয়, তেমনি বছরের পর বছর চলা রক্তরক্ষী সংঘাত কত শক্ত মানুষের স্বপ্নগুলো পুড়িয়ে ছারখার করে দেয়। শারাফাত চৌধুরী সহ ওনার পুরো টিম যেখানে অবস্থান করেছিলেন, সেটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে চারদিকে শুধু ধুধু বালুচর আর রুক্ষ পাহাড়ের সারি। দিনের সূর্যের তেজ এতই প্রখর যেন গায়ে পড়লে মনে হয় কেউ আগুনের হলকা ঢেলে দিচ্ছে। গ্রামগুলো একটির থেকে অন্যটি মাইলের পর মাইলের দূরত্ব, মাঝখানে জনমানবহীন মরুভূমি। আর সেখানে সবচেয়ে আতঙ্ক ছিল চোরাগুপ্তা হামলা। চোরাগুপ্তা হামলা মানে অতর্কিত হামলা। আরও সহজ ভাষায় বলতে গেলে, এখানে মাইলের পর মাইল বালুচর মানুষজনের চিহ্ন মাত্র নেই, অথচ বালুর স্তূপে মাইন পুঁতে রাখা, কিংবা পাহাড়ের খাঁজে স্নাইপার তাক করে রাখা, যেটা দেখে বুঝার কোনো উপায় নেই, অথচ পা রাখলেই মৃত্যু।
এমন প্রতিকূল পরিবেশে সারাফাত চৌধুরীর টিম শুধু সাহসের উপর ভার করে টিকেছিলেন, কিন্তু রোজ কাউকে না কাউকে হারাতে হতো। এমনও হয়েছে ওনার সৈনিক ওনার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার এমনও হয়েছে চোখের পলকে কারো না কারো দেহ ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখেছে। এমন অবস্থায় অনেকেই হাল ছেড়ে দেশে ফিরতে চেয়েছিল, বুঝিয়ে সাহস জুগিয়েছেন। আর এসব মিলিয়ে ওনার দিনগুলো ভয়াবহকার ছিল, যদিও নিজেকে নিয়ে ভাবার কিছুই ছিল না, কারণ পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে একদিন কণ্ঠ ছেড়ে বলেছিলেন, আমি শপথ করিতেছি যে আমি বাংলাদেশের প্রতি অনুগত থাকিব, স্থল জল ও আত্মরক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিব। ইহার জন্য যদি নিজের জীবন উপসর্গ করতে হয় আমি পিছু পা হব না। সেই শপথের কথা স্মরণ করেই ওনার এখন দুটো লক্ষ্য, হায়নারদের কাছে হার মানবে না, দ্বিতীয়ত সঙ্গের সৈনিকগুলোকে সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। এখানে এসে তিনি টিমের সবার সঙ্গে শুধু খুব সাধারণভাবে মিশেছেন। যখন দেখতেন সৈনিক হাল ছেড়ে দিচ্ছে বা ভয় পাচ্ছে, তখন কত রকমের গল্প শোনাতেন। সৈনিকরা খুব পছন্দ করত ওনার সঙ্গ, কিন্তু হঠাৎ দেশ থেকে আসায় কলিজার টুকরো মেয়ের খবর শুনে চতুর মানুষটা ভেতর ভেতর কেমন জানি মনোবল হারিয়েছিলেন। নিজেকে বুঝিয়ে সম্মানিত পোশাকটির দিকে তাকিয়ে ব্যক্তিগত জীবনকে সাইডে সরিয়ে দিতেন, কিন্তু পোশাকের নিচে রক্ত মাংস গড়া একটা শক্ত বুক ছিল, সেখানে যত্ন করে গাঁথা ছিল পরিবার নামক একটি দুর্বল কুঠির। বাড়ি থেকে দূরে থাকলেও অসীম ভালোবাসা যত্ন জমা রাখতেন সেখানে। কিন্তু যখন দেখেন কলিজার টুকরো মেয়ে বিপদে পড়ে ওনাকে ডাকছে, আকুতি ভরা সুরে বলছে, বাবা এসো, তাড়াতাড়ি এসো প্লিজ। এতদিন যাদের বুকে দিয়ে আগলে রাখতেন তারা বিপদে পড়ে সরাসরি ওনার সঙ্গ যাচ্ছে, পাশে যাচ্ছে। বাইরের অপবাদ থেকে মুখ লুকাতে, বাবার ছায়ায় মুখ লুকাতে আকুতি জানাচ্ছে। আরেক সন্তান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরিবারের উপর দিয়ে একের পর এক বিপদের ঝড় ধেয়ে আসছে। এসব শুনে কতক্ষণ ঠিক থাকা যায় না। আর ঠিক না থাকাটা ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো। নিজের মনোবলের ভিত নড়ে গেল। সেদিনের লোমহর্ষক ঘটনা রোজকার মতো এই মুহূর্তেও ছিলেন সংঘর্ষের এক পর্যায়ে। রাস্তার বাম পাশে ছোট্ট টিলার আড়াল থেকে ধোঁয়া উঠছে। ল্যান্ডমাইল বিস্ফোরণে প্রথম গাড়িটা ছিটকে পড়েছে রাস্তার ধারে। মুহূর্তের মধ্যে চারদিকে স্তব্ধ। মেশিনগানের তপ্ত গুলিতে পরিবেশ আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। তখনও দেশদ্রোহীরা পাহাড়ের খুঁজে খুঁজে লুকিয়েছিল, নজর রাখছিল ওনাদের প্রতি। শুধু শাহাদত চৌধুরী এক মুহূর্তের জন্য বিচলিত হলেন না, বরং সাহসী বজ্রবিদ্ধ হুমকি দিলেন, ডিসমাউন্ট, সেকশন 1, বাম দিকে কভার নাও, আমরা ওদের পিন ডাউন করব, কোনো বেসামরিক মানুষ যেন ক্রসফায়ারে না পড়ে। ওনার কথা মতো অন্যরা পজিশন নেয়। চারপাশ তখন ধুলোর মেষ আর বারুদের কটু গন্ধে ছড়াছড়ি। পরিস্থিতি তখন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এরপর চোখের সামনে ওনাদের আরও দুটো গাড়ি ল্যান্ডলাইনের উপরে উড়ে গেল। ওই গাড়ি ছিল বাংলাদেশের বীর সন্তান রিফাত, জামিল, কাদের, মুনির, কার্তিক, সবুজ, মিনার, রাতুল নামের বীর সৈনিক। এক মুহূর্তেও তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের অবস্থা দেখে আরিয়ানের চোখও ছলছল করে তাকালো শাহাদাত চৌধুরীর দিকে। একের পর এক বিস্ফোরণ, কানের তালা লাগানোর অবস্থার সঙ্গে আছে LMGর গর্জন। শাহাদাত চৌধুরী আরিয়ানকে চোখের ইশারায় সাহস জুগিয়ে বজ্রকণ্ঠে পুনরায় আদেশ দিলেন, কভার 1 ও ক্লোজ পজিশন থেকে ফায়ার আসছে, সবাই পজিশন। বাকি কথা শেষ হওয়ার আগে হঠাৎ একটি বুলেট গেঁথে গেল ওনার ডান বাহুতে। ভিজে গেল বাহুর কাছের পোশাকটি। ওনার থেকে কয়েক হাত দূরে আরিয়ান গুমরাচ্ছে। ওর দু পায়ে গুলি লেগেছে। চারদিকে করুণ আর্তনাদ। পাহাড়ের খাঁজে বিদ্রোহীরা মাথা তুললেই খুলি উড়িয়ে দেবে। একটা গুলি খেয়ে শাহাদাত চৌধুরী দমলেন না, বরং হাত ছেড়ে ছিটকে পড়া ওনার M4 রাইফেলটা শক্ত করে ধরলেন। মনে মনে ওয়াদা করে নিলেন, প্রাণ গেলে যাক, তবু এ হানাদারকে দমন করতেই হবে। সঙ্গে আসা নিজের একটা সৈনিককেও এখানে ফেলে যাওয়া যাবে না। নিজের ওয়াদা রাখবে, দেশে ফিরতে হবে, পরিবারকে বিপদ থেকে বাঁচাতে হবে। মনে মনে এসব ভেবে উনি সেকশন কমান্ডারকে ইশারায় জানালেন স্পার্লিং করার জন্য। এক হাতে গ্রেনেড বের করে পিন খুললেন তিনি, অন্য হাতে শক্ত করে চেপে ধরে রাখলেন মাটি। অতঃপর সেটা নিশানা বুঝে ছুটতেই জায়গা মতোই লাগলো। মিনিট দশেকের পর কোথাও থেকে আচমকা একটা বুলেট এসে গেঁথে গেল ওনার বুকে। আরেকটা এসে লাগলো মাথার পেছনে। মাথার বুলেটটা
গেথে সেখানেই থেকে গেল, আর বুকেরটা মাংসপেশির থেতলে বেরিয়ে গেল। মুহূর্তেই মুখ থুবড়ে পড়লেন শাহাদাত চৌধুরী। আকাশপানে একবার তাকালেন। দুফোঁটা অশ্রু গড়াতেই কানে প্রতিধ্বনির মতো বাজতে লাগলো, বাবা এসো, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা ওনার নেই। চোখের সামনে মৃত্যুর দূত। আর কি যাওয়া হবে? কলিজার টুকরো মেয়েরা, একসঙ্গে পথ চলার সঙ্গী, সুন্দর পরিবারের সদস্যদের সবার মুখগুলো স্মরণ করার সময়টুকু হলো না ওনার। তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাহাদাত চৌধুরী। ফেরা হলো না আপন দেশে, যদিও বা ফিরলেন, দেহে শান্তি রইল না। এদিকে শীতলকে সামলানোর দায় হয়ে পড়েছে। বাবার বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদছে। সারাফাত চৌধুরী বসে থাকতে পারলেন না, উঠে চলে গেলেন। শুদ্ধ তখন জরুরি কল সেরে এসে দাঁড়ালো শীতলের কাছে। শীতলের ৮ ঘন্টা থাকার আদেশ থাকলেও ১ ঘন্টা করা হলো। এই সময়টুকু বাড়াতে শুদ্ধকে খসাতে হলো ১.৫ লাখ টাকা। কথায় বলে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকেও লাথি মারে, তাদের অবস্থা হয়েছে সেরকম। টাকার হিসেব বাদ যাক, কাজ হয়েছে এটাই অনেক। শুদ্ধ শাহাদাত চৌধুরীর বুক থেকে সরাতেও শীতল উঠল না, বরং বাবার বুক আঁকলে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বোনকে বিধবা হওয়া থেকে বাঁচাতে আসামি হলাম। বাড়ি ফিরে দেখি আমার মা বিধবা হয়ে বসে আছে। এই দৃশ্য কিভাবে সহ্য করব আমি? কিভাবে নিজেকে বুঝ দেব? আমার বাবা আর নেই রে। আমার বাবা, আমার কলিজার টুকরো বাবা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি বাবা ডাকবো কাকে? কে আমার ডাকে সাড়া দেবে? কার কাছে মায়ের নামে অভিযোগ করব আমি? কে আমার শক্তি হবে? কে আমাকে সাহস যোগাবে? তাড়াতাড়ি আসার কথা দিয়ে একেবারেই চলে গেল আমার বাবা। বাবা, বাবা ওঠো, বাবা। বাবা না থাকার অভাবে করো না রে বাবা। এই অভাব লাঘব করার ক্ষমতা আমার নেই। বাবা, তোমাকে সাদা কাপড়ে দেখতে পাচ্ছি না আমি। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে বাবা, আমার দম আটকে আসছে। শুদ্ধ জোর করে শীতলকে সরিয়ে আনলো সেখান থেকে। শুদ্ধকে আঁকড়ে ধরে কাঁদল মেয়েটা। উপস্থিত প্রতিটা মানুষ তার কান্নায় চোখের পানি ধরে রাখতে পারল না। তখন ধীর পায়ে স্বর্ণ এলো। শীতল বোনকে দেখে কান্না ভুলে গেল। বোনের এই রূপ সহ্য করার মতো নয়। চেহারার কি হাল! স্বর্ণ এবার নিজেই বসে পড়ল শীতলের পাশে। একদৃষ্টে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। তখন শুদ্ধ দু বোনের মাথায় বড়সার হাত রাখল। তার নিজেরও কণ্ঠরোধ হয়ে আসছে। বাড়িতে দুজন মানুষের কাছে কথা শেয়ার করতে পারত, যে কোনো ব্যাপারে সহজে আলোচনা করতে পারত। তারা হলো শাহাদাত চৌধুরী আর সায়ন। অথচ তাদের একজন বর্তমানে কোমায়, আর আরেকজন একেবারেই ফাঁকি দিয়ে চলেই গেল। তারা ফাঁকি দিলেও তো সে পারবে না। যত ঝড় আসুক সবটা তাকেই সামলাতে হবে। সবাই খুব কাঁদছে, অভিযোগ দিচ্ছে, কিন্তু সে পারছে না। এই না পারাটা যে কতটা যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে যেদিন সব সমস্যার সমাধান হবে, বিপদের মেঘ কেটে নতুন সূর্য উদয় হবে, সেদিন সেও কাঁদবে, খুব কাঁদবে। ততদিন যত যা কিছু ঘটে যাক, দু হাতে সামলে নেবে, নিতেই হবে। এসব ভেবে শীতল আর স্বর্ণের মাথায় হাত রাখলে দুজনেই ঘুরে তাকালো তার দিকে। তখন শুদ্ধ বলল, শহীদ শাহাদাত চৌধুরীর মেয়ে তোমরা, ভেঙে পড়লে চলবে? কেউ না জানুক, তোমরা তো জানো তোমাদের বাবা হাল ছাড়ার মানুষ নয়। তবে তোমরা কেন ভেঙে পড়ছ? বাবার মেয়েরা বাবার মতো হতে হবে না? মায়ের কথা ভাবতে হবে না? ওনাকে তো তোমাদেরই সামলাতে হবে। মায়ের কথা বলতেই শীতলের টনক নড়ল। সে উঠে বাড়ির ভিতরে চলে গেল। সিমেন্ট দেওয়ালে হেলান দিয়ে বসেছিল। চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। শীতলকে আসতে দেখে ছোট্ট বাচ্চার মতো ঠোঁট ভেঙে কেঁদে দিলেন। শীতল মাকে শক্ত করে জড়িয়ে ধরেই বসে রইল। সিমেন্ট জমে থাকা কান্না উগরে দিল মেয়ের কাছে। মাকে কাঁদতে দেখে শীতল আর কাঁদল না। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করে ছুটেছে ঘন্টার কাঁটার দিকে। এভাবে কিছুক্ষণ পাথর হয়ে মায়ের কাছে থাকলো শীতল। দুজন মহিলা পুলিশ দাঁড়াতেই বুঝল সময় শেষ। সে মায়ের কপালে চুমু দিয়ে কান্না ভেজা স্বরে থেমে থেমে বলল, সাবধানে থেকো, আপুর খেয়াল রেখো। সিমেন্ট মেয়ের কাছ থেকে মুখ তুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই কোন পাপের শাস্তি পাচ্ছেন উনি? মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। বড় মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ।
ছোট মেয়ের এই দশা। এতদিন কি এই দিনের জন্য বেঁচেছিলেন? শীতল, সিতারা আর সিরাতের দিকে তাকালে ওনারা শব্দ করে কেঁদে ফেললেন। কথা দিলেন তার মা বোনের খেয়াল রাখবে। এইটুকু প্রতিশ্রুতি পেয়ে শীতল পুনরায় ওর বাবার কাছে এলো। বাবার হাত আঁকড়ে ধরে ঝুঁকে চুমু খেলো বাবার কপালে। কানে কানে ফিসফিস করে বলল, শেষ যাত্রায় একটা সিক্রেট কথা শুনে যাও বাবা। কথাটা হয়তো বলতে চেয়েও কোনোদিন মুখ ফুটে বলা হয়নি, কিন্তু আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে। তোমায় অনেক ভালোবাসি বাবা। সারাটা জীবন তুমি শুধু আমাদের ফাঁকি দিয়েই গেলে। কখনো দেশ, কখনো দেশের মানুষ, আর কখনো ওই জলপাই রঙের পোশাকটার দুহাই দিয়ে আমাদের কাছ থেকে দূরেই থাকলে। বাবার আদর ঠিকমতো পাওয়ার আগেই তুমি কর্তব্যের চাদরে মুখ লুকালে। আমার উপর যদি তোমার সামান্যতম দাবি থাকে বাবা, তবে ফিরে এসো। এবার বাবা হয়ে নয়, আমার সন্তান হয়ে আমার কোলে ফিরে এসো। আমি তোমায় আর একটি মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেব না। সেই সবটুকু সময় আমি তোমায় দেব যা তুমি আমাকে দিতে পারোনি। ফিরে এসো বাবা, ফিরে এসো। এ কথা বলে শুদ্ধর দিকে তাকালো, তারপর থেমে থেমে বলল, আমার বাবার শরীরে না জানি কত আঘাত, কত ব্যথা। আপনারা যখন ধরবেন একটু আস্তে করে ধরবেন আমার বাবাকে। যত্ন করে শুইয়ে আসবেন শক্ত মাটির বিছানায়। আমি মেয়ে হয়ে তো সেসব পারবো না, তাই সবার মতো আপনার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলাম। আসছি আমি। কথাগুলো বলতে বলতেই শীতল একবার ঘাড় ঘুরিয়ে তাকালো কান্নারত মা বোনের দিকে। মা বোনকে কখনো এতটা অসহায় রূপে দেখেনি সে। সাক্ষী হয়নি এমন কঠিন পরিস্থিতির। হায় জীবন! এই জীবন তাকে এক নির্মম পরিস্থিতিতে এনে দাঁড় করালো, বুঝিয়ে দিল জীবনের এক নির্মম অবস্থা। সে শুদ্ধর দিকে এক পলক তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পা জোড়া যেন চলছে না। হাঁটতে হাঁটতে মুখ তুলে আকাশপানে তাকালো। অভিযোগ করবে কাকে? কী বা বলবে? মৃত্যুর মতো এক ধ্রুব সত্য মানতে হবে, মানতে বাধ্য। পরক্ষণেই ঘুরে তাকালো খাটিয়ায় শুয়ে থাকা নিথর মানুষটার দিকে। অবাধ্য মন খুব করে চাচ্ছিল একটা দুঃস্বপ্ন হোক, মিরাক্কেল ঘটিয়ে বাবা তাকে ডেকে উঠুক। বরাবরের মতো তার মাথায় স্নেহের হাত রেখে আদরের সুরে বলুক, ভয় নেই মা, আমি আছি তো। কিন্তু এমনটা হলো না। আবার মনটাও মানছে না, বাবা আর নেই। সে গাড়িতে উঠে বসতে গাড়ির চাকা ঘুরতে শুরু করলো। ঝাপসা চোখে তাকিয়ে রইল বাগানের দিকে। ধীরে ধীরে গাড়িটা মূল ফটক পেরোতেই চোখের হারাল হয়ে গেল অতি প্রিয় মুখগুলো। উকি চুকি দিয়েও দেখতে পেল না বাবাকে, আর পাবেও না কখনো। সারা পৃথিবী খুঁজলেও দেখা মিলবে না প্রাণপ্রিয় বাবার। হারিয়ে ফেলেছে সে। বাবা নামক অমূল্য সম্পদ চিরতরে হারিয়ে ফেলেছে। শীতল চলন্ত গাড়িতে বসে দু হাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল। তবে নীরবে তার দুই কনুই বেয়ে গড়াতে লাগলো তপ্ত নোনা জল। অবশ্য এই জল বুক ফেটে যাওয়ার জল। এই জল নিয়তির কাছে হার মানার জল। এই জল অসাহিত্য স্বীকার করার জল। পুলিশের গাড়িতে বেরিয়ে যেতে সেনাবাহিনীর একটি ভ্যান কনভয় প্রবেশ করল চৌধুরী নিবাসে। বুটজুতার খটখট শব্দে চারপাশ কম্পিত করে গার্ড অব অনার প্রদানের জন্য প্রস্তুত হলো। সকলেই দেখল জলপাই রঙের পোশাক পরা সৈনিকদের সম্মান প্রদর্শন। এরপর আকাশপানে 3 বার রাইফেলের ফাঁকা গুলি আর বিটকলের করুণ সুর বাজিয়ে শাহাদাত চৌধুরীকে জানালো রাষ্ট্রীয় সম্মান। বুকে জড়িয়ে দিল সবুজ জমিনের উপর লাল বৃত্তের জাতীয় পতাকা। সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষ হতেই শুদ্ধ সারাফাত চৌধুরী সহ আত্মীয় স্বজনরা ধীর গতিতে এগিয়ে এলেন। পরম মমতায় কাঁধে খাটিয়া তোলার প্রস্তুতি নিলেন। অদূরে ঘাসের উপর বসা সিমিনও বুঝে গেল শেষ বিদায়ের ঘণ্টা বেজে গেছে। উনি মাটি আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতেই লাগলেন। উম্মাদের মতো হাত পা দাপাতে লাগলেন। ওনার মনে হচ্ছে কেউ বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিয়ে যাচ্ছে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে ছাড়া কিভাবে বাঁচবে? কিভাবে চিরবিদায় জানাবে? কিভাবে মাটির অন্ধকার কবরে রেখে আসতে দেখবে? রেখে আসা মাত্রই মাটি কি একটু সহজ হবে, নাকি মানুষটার দেহখানার পচন ধরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে? আর কখনো কথা হবে না, দেখাও হবে না। মন খারাপ থাকলে হাসানোর চেষ্টা করবে না, কোনো কিছু নিয়ে চিন্তা করলে সাহস জুগাবে না।
ছুটি শেষে ফিরে গেলে পুনরায় ফেরার অপেক্ষায় তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় অপেক্ষা করা হবে না। কড়া গুনে গুনে হিসেব করে বলা হবে না কবে ফিরবে। যদিও এবারও ছুটি নিয়ে যাচ্ছে, তবে এই ছুটি ফেরার ছুটি নয়। এই ছুটি চিরস্থায়ী ছুটি, পৃথিবীর মায়া কাটিয়ে চিরচিহ্ন নিশ্চিহ্ন হওয়ার ছুটি। সিমিন কিভাবে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী সিতারাকে ইশারায় বুঝালেন সিমিনকে সামলাতে। এমন করলে অসুস্থ হয়ে পড়বে তো। স্বামীর ইশারা বুঝে সিতারা সামলাতে পারলেন না। ওনারা খাটিয়া তোলার আগে সিমিন দৌড়ে গিয়ে বড় ভাই তুল্য শারাফাত চৌধুরীর পা জোড়া চেপে ধরলেন। করুণ সুরে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললেন, ভাইয়া ভাইয়া, ওকে নিয়ে যেন না ভাইয়া, আমার মেয়ে বিপদে আছে, উঠতে বলুন ওকে, চারদিকে বিপদ, এখন কি ঘুমানোর সময় ওর? কথা দিয়েছিল আমার শীতলকে আমার বুকে ফিরিয়ে দেবে। দায়িত্বশীল মানুষ হয়ে কেন পালানোর এত তাড়াতাড়? আরও কোথায় যাচ্ছে? ও কি ভুলে গেছে ওর ঠান্ডার ধাত আছে? সে তো ঠান্ডা মাটিতে শুতে পারে না, বুকে ঠান্ডা লেগে যায়, ভীষণ কষ্ট হয় মানুষটার। কথা বলে খাটিয়ার কাছে গিয়ে এগিয়ে গেলেন। চোখের পানিতে ঠিকমতো দেখতে পেলেন না মানুষটাকে। আস্তে করে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি পালাচ্ছ কেন তুমি? এমনটা তো কথা ছিল না। তোমার অবর্তমানে কাকে শোনাবো আমার পুরা জীবনের কথা? কে শুনবে বুক পুরা আর্তনাদের কথা? ওনার কথা শুনে সকলের চোখ জোড়া ভিজে গেল। কিন্তু নিয়তি আজ বড়ই নিষ্ঠুর। বলা বাহুল্য, আপন বোনের মতোই ভাইয়ের বউদেরও স্নেহর নজরে দেখেন শারাফাত চৌধুরী। প্রতি ঈদে বাড়ির ছেলে মেয়ের সাথে সিমিন সিতারাকেও পোশাক দেন, সালামি দেন। অনেক সময় দেখা যায় সিতারার মাধ্যমে সিমিন সিরাত ওনার কাছে আবদার করে, এই যেমন এই বাড়িতে একঘেয়েমি লাগছে, কাছে কুলে ঘুরতে যাওয়ার কথা জানায়, নতুবা বাগানে পিকনিকের আয়োজন করার প্রস্তাব রাখে। রান্না করতে ইচ্ছে না করলে ইনিয়ে বিনিয়ে বাইরের খাবারের ইঙ্গিত দেয়। আর উনিও সেসব মেনে নেয়, কারণ না করার কোনো কারণ নেই, কারণ বাড়ির বড় তিনি। সকলের সব কিছু খেয়াল রাখার দায়িত্ব ওনার। বিপদের কত করে বোঝান, সাহস দেন, কিন্তু আজ সময় ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। শারাফাত চৌধুরী বহু কষ্টে নিজেকে সামলে নিজের পা ছাড়িয়ে নিলেন। তারপর সিমিনের মাথায় স্নেহের হাত রেখে বললেন, ধৈর্য ধরো বোন, যেতে দাও আমাদের। যত সময় যাবে ভাইয়ের কষ্ট বাড়বে। উনি আর কিছুই বলতে পারলেন না। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। ঝরঝর করে নিজেও কেঁদে ফেললেন। ভাইয়ের লাশ কাঁধে নেওয়ার মতো কষ্ট কি কেউ জানে? বুঝে এই কষ্টের ওজন কতটা? মুর্দা কথা উনি সবার বড়, যাওয়ার কথা ওনার, অথচ উনি থেকে গেলেন আর ছোট্ট ভাইটা চলে গেল। এত কান্নাকাটির মাঝে অন্যরা এবার তাড়া দিল। কেউ কেউ খুব বিরক্ত, অনেকেই কাজ সেরে ফেলে এসেছে, জানাজায় শরিক হয়ে আবার ছুটে যাবে কাজে। এবার শুদ্ধ বাকিদের যেতে বলে সিমিনকে আগলে বাড়ির দিকে হাঁটা ধরল। সিমিন যেতে চাইলেন না। কেঁদে কত বারণ করল, কত আকুতি করল, তবু নিথর দেহের শাহাদাত চৌধুরী সাড়া দিলেন না। অতঃপর খাটিয়া কাঁধে তুলে দলে দলে মানুষরা এগোলেন পারিবারিক কবরস্থানের দিকে। ততক্ষণে সিমিনের আর্তনাদ থমকে গেছে চারপাশ। সিতারা সিরাতও ধরে রাখতে পারছিলেন না উনাকে। শুদ্ধ ধরে রাখায় রেগে কত মারলেন ছেলেটাকে। শুদ্ধ তবুও ছাড়ল না ছোট মাকে। দাঁতে দাঁত চেপে লালবর্ণ চোখে শুধু সয়ে গেল সবটা। তারপর ওনাকে বুঝিয়ে কোনো মতে শান্ত করে ছুটল কবরস্থানের দিকে। অন্যদিকে হসপিটালে থাকা সায়ন জানতেও পারল না তার 3 বাবার মধ্যে একজন চিরতরে বিদায় নিয়েছে, যার আঙুল ধরে কত ঘুরেছে, কত কি আবদার করেছে, কত জ্বালিয়েছে। সেই মানুষটার কবরে এক মুঠো মাটি ফেলার সুযোগ পেল না ছেলেটা, দেখতেও পেল না প্রিয় চাচ্চুর মুখখানা। বাবা, এই নামটার ওজন কতটা আমরা হয়তো সবাই জানি, যাদের বাবা এখনও এই পৃথিবীতে আছে, একটা বটের ছায়া হয়ে। সো এখানে আলাদা করে বলার কিছু নেই। বাবা যার আছে সেও বুঝে, যার নেই সে তো আরও খুব ভালো করেই বোঝে। যাই হোক, আজকের পর্বটা অতি করুণ ছিল, কিছু বলার নেই, একদম স্পিচলেস। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরুস মিম। আজকে শুনলেন গল্পটির 48তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে, ভালো তো লাগবেই না,
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আল্লাহ হাফেজ।